আজকে যে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলগুলো মূলত মুসলিম নেতৃত্বাধীন, তারা যতই দাবি করুক তারা সেকুলার, ভোট ব্যাংক মূলত মুসলিম ভোট ব্যাংক। দলিত আদিবাসীদের তারা কথা বললেও, তাদের অধিকার তাদের দাবির কথা তারা বললেও, প্রচার করলেও, কিন্তু দলিত আদিবাসীদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা সেইভাবে এখনো তৈরি হয়নি। এটা বাস্তব সত্য। মুসলিম ভোট ব্যাংক নির্ভর তারা। ফলে মুসলিম ভোট কোনোভাবেই এই ছোট ছোট দলগুলো জেতার জায়গায় কেউ নেই। তারা লোকসভায় তারা পৌঁছবার মতো কোনো নেতৃত্ব নেই। ফলে তাদেরকে এই মুহূর্তে ভোট দিয়ে বিজেপিকে সুবিধে করে দেওয়ার কোনো মানে হয় না। পশ্চিমবঙ্গের যে সিপিএম এর যিনি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছে, সেখানে মোহাম্মদ সেলিমের জেতা উচিত, কারণ তিনি দারুণ বাগ্মী, ভালো বলতে পারেন। মোদী, অমিত শাহ, বিজেপির তাবড় নেতাদের চোখে চোখ রেখে ক্ষমতা এবং যোগ্যতা মোহাম্মদ সেলিমের আছে। এখানে ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি বিজেপিকে রোখার জন্য আমি মনে করি এবং বিশ্বাস করি এই মুহূর্তে তৃণমূলের বিকল্প কিছু নেই। বহরমপুরে অধীর চৌধুরী আছে কংগ্রেসের প্রার্থী, জাতীয় কংগ্রেসের প্রার্থী। যে অধীর চৌধুরী একজন বলিষ্ঠ সাংসদ, বিজেপির বিরুদ্ধে, মোদী অমিত শাহের বিরুদ্ধে যেভাবে চোখে চোখ রেখে দিনের পর দিন, বছরের পর বছর আজকের অধীর চৌধুরী লড়াই করে যাচ্ছে। কি মনে করছেন আপনি 2024 লোকসভা ভোট সংখ্যালঘু মুসলিমরা কোন দিকে ভোট দেবে বা দেওয়া উচিত? এই 2024-এর যে লোকসভা নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গে তো বটেই, সারা ভারতবর্ষের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে উঠেছে। কারণ এই যে ভারতীয় জনতা পার্টি বিজেপি, তারা রাষ্ট্র ক্ষমতায় গত 10 বছর বসে আছে। 10 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা ভারতবর্ষকে সমস্ত দিক দিয়ে অনেকটাই পিছিয়ে দিয়েছে। আজকে ভারতবর্ষের মানুষ, কি হিন্দু কি মুসলমান, কেউ ভালো নেই। আজকের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, বেকারত্ব আজকের গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে। আজকের যে টাকার দাম প্রতিদিন প্রতিনিয়ত পড়ে যাচ্ছে। এখানে ভারতবর্ষের যে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, মিডিয়ার স্বাধীনতা বলে কিচ্ছু নেই। 180টা দেশের মধ্যে 161তম জায়গা পেয়েছে ভারতবর্ষ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে। সেখানে ভারতবর্ষের যে হাঙ্গার ইন্ডেক্স, সেটা 125টা দেশের মধ্যে 111তম। সেখানে আমাদের প্রতিবেশী একটা ছোট্ট দেশ বাংলাদেশ, তারা আজকের 81 নম্বরে আছে। তাদের থেকে আমরা প্রায় 30 ধাপ পেছনে অবস্থান করছি। এমনকি পাকিস্তান, তারাও আমাদের থেকে অনেকটাই আগে রয়েছে। সামগ্রিকভাবে এই বিজেপি একটা কর্পোরেট লবি, পুঁজিপতিদের তারা দালালি করছে। মূলত আদানি এবং আম্বানি গ্রুপকে তারা সমস্ত রকম দেশবাসীকে বঞ্চিত করে তাদেরকে পুষ্ট করছে। অপরদিকে দেশের সম্পদ, তারা বিজেপি আজকের 32 জন লুটেরা বাহিনী, তারা প্রায় কয়েক লক্ষ কোটি টাকা ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে তারা সব বিদেশে পালিয়ে গেল। বিদেশে পালিয়ে গেল নাকি তাদেরকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো, সেটা নিয়ে আজকে ভারতবাসী আজকে যথেষ্ট সন্দিহান। সেখানে আমরা জানছি যে নীরব মোদী, সে একাই শুধু 13,000 কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নিয়ে আজকের গিয়ে লন্ডনে বসে আছে। তাকে লন্ডন পুলিশ অ্যারেস্ট করেছিল, আদালতে তোলা হয়েছিল। সেখানে তার বক্তব্য উঠে আসছে বা জানা যাচ্ছে যেটা, যে তিনি দাবি করছেন যে মাত্র 32% 13,000 কোটি টাকার মধ্যে তিনি নিজে নিয়েছেন, বাকি টাকাটাই কিন্তু আজকে শাসক গোষ্ঠীর পকেটস্থ হয়েছে বলে। ইলেকট্রাল বন্ড, যেটা আমাদের বর্তমান বিজেপির যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী, তিনি প্রকাশ্যেই দাবি করছে যে পৃথিবীর অন্যতম একটা চূড়ান্ত দুর্নীতি এই ইলেকট্রাল বন্ড। তার মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা বিজেপি আত্মস্থ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে জীবনদায়ী ওষুধ যেখানে হু হু করে দাম বেড়ে গেল, পরবর্তীকালে জানা যাচ্ছে যে বহু ওষুধ কোম্পানি তারা ইলেকট্রাল বন্ড কিনে তারা বিজেপিকে দিয়েছে। ফলে তারা কিন্তু ঘুরপথে সেখানে ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে ইলেকট্রাল বন্ড কিনে বিজেপিকে দিয়ে। যেগুলো নিষিদ্ধ ওষুধ, যেগুলো বাজারে ছাড়া উচিত নয়, মানুষের জন্য ক্ষতিকর, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর,
সেগুলো ছাড় পেয়ে যাচ্ছে, কারণ তারা বিজেপির ইলেকট্রাল বন্ড কিনেছে। ঠিক এইভাবে ভারতবর্ষকে সমস্ত দিক দিয়ে আজকের ভারতবাসীকে আজকের পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। অন্যদিকে ভারতবর্ষের মানুষের যেটা প্রতিনিয়ত যেটা দরকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সেগুলোতে পূরণ করতে বা সেগুলোতে যথাযথ রূপে কাজ করতে এই বিজেপি সরকার, মোদী, অমিত শাহ জুটি সরকার, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। তারা সেখানে আজকের মানে সেখানে ব্যর্থ হয়ে সেখানে হিন্দু মুসলমান মন্দির মসজিদে রাজনীতি শুরু করেছে। রাম মন্দিরের উদ্বোধন একেবারে ব্যাপক প্রচার তারা চালাচ্ছে। তারা প্রচার করছে কারা কি খাবে না খাবে, এমনকি শ্রাবণ মাসে মাছ মাংস খাওয়া যাবে না, বা এই মাছ মাংস খাওয়াটা নাকি মুঘলদের মতো। আসলে নরেন্দ্র মোদীরা জানে না, এই মুঘল আমলে বিশেষ করে 1700 সাল নাগাদ যখন ঔরঙ্গজেব ক্ষমতায় ছিল, তখন ভারতবর্ষের জিডিপি সারা পৃথিবীর সমস্ত দেশের জিডিপির 1/4 ছিল, এবং পুরো ইউরোপ মহাদেশের যে জিডিপি তার দ্বিগুণ ছিল শুধু ভারতবর্ষের জিডিপি মুঘল আমলে। এবং যে পুরো যে আপনার আমেরিকা যুক্তরাষ্ট্র, তার থেকেও অনেক অনেক গুণ বেশি ছিল এই ভারতবর্ষের জিডিপি। ফ্রান্সের 10 গুণ ছিল ভারতবর্ষের জিডিপি ঔরঙ্গজেবের আমলে। অর্থাৎ মুঘল আমল ভারতবর্ষের নয়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা উন্নত একটা ধনী দেশ হিসাবে পরিগণিত ছিল। সেখান থেকে এদের আমলে সামগ্রিকভাবে আমার দেশ পিছিয়েছে। আমাদের রাজ্যেও আমরা ভালো নেই। এখানেও সাম্প্রদায়িক শক্তি, ফ্যাসিস্ট শক্তি 2019-এর লোকসভা নির্বাচনে অনেকটাই থাবা বিস্তার করেছিল। তারা 18টা লোকসভা আসনে তারা জিতেছিল। পরবর্তীকালে যে এই মুহূর্তে যিনি বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আজকের বিরোধী দলনেতা হিসাবে সেখানে বিজেপিতে চলে গেছে তৃণমূল কংগ্রেস থেকে। তার বাবা এবং তার ভাই দুজনেই ছিলেন এমপি, তৃণমূলের এমপি ছিলেন। তারাও এখন সব পাল্টি খেয়ে সব তারা বিজেপিতে তারা অবস্থান নিয়েছে। সামগ্রিকভাবে সেখানে শুভেন্দু অধিকারীরা, বিজেপি, এই দেশে তো বটেই, আজকের বাংলা জুড়েও সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক বিভাজনের জায়গা তারা তৈরি করেছে। সেখান থেকে আমাদের এই পশ্চিমবঙ্গে 42টা লোকসভা নির্বাচন, সেখানে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তারা কি করবে, এটা একটা বড় প্রশ্ন, বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচন আপনারা জানবেন, সেখানে বিজেপির যে কেন্দ্রীয় নেতারা, বিশেষ করে অমিত শাহ, নরেন্দ্র মোদী, তারা ডেলিগেশন জারি করেছিল এবং তারা বলেছিল 294টার মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভায় তারা 200-এর বেশি আসনে তারা জিততে চলেছে বা জিতবে তারা। কিন্তু না, সেটা সম্ভব হয়নি, এবং সেটা সম্ভব হয়নি একমাত্র সংখ্যালঘু মুসলিমদের জন্য। কেউ কেউ বলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দিয়েছে, কিন্তু হয়তো দল হিসেবে তৃণমূল সামনে এসছে বিজেপিকে রোখার জন্য, কিন্তু সামগ্রিকভাবে একটা বিচার এবং বিশ্লেষণ করলে দেখা যাবে যে সংখ্যালঘু মুসলিম ভোট তারা এই পশ্চিমবঙ্গে তারা সংখ্যায় 30%, কিন্তু তাদের যে পোলিং ভোট, 100-র মধ্যে পোলিং ভোট মুসলিমদের সংখ্যা প্রায় 38%। সেই 38% ভোটটাকে একেবারে অন্য কোনো বিজেপি বিরোধী দলের মধ্যে বিভাজিত না করে তারা এককাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। আপনারা জানেন মালদা, মুর্শিদাবাদ বরাবরই, এমনকি উত্তর দিনাজপুর কংগ্রেসের একটা শক্তিশালী গড় ছিল। সেখানেও কিন্তু কংগ্রেসের একটা এমএলএকেও জিততে দেয়নি মুসলিমরা, তাদেরকে কংগ্রেসকে ভোট দেয়নি, সিপিএম কে, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কাউকে ভোট দেয়নি, ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। কারণ তাদের একটাই লক্ষ্য, একটাই পাখির চোখ, বিজেপিকে রুখতে হবে। তাই তারা কিন্তু এককাট্টা হয়ে সবাই কিন্তু বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস অনেক ভুল আছে, অনেক ভুল করেছে, ভুল করে চলেছে। শিক্ষা দুর্নীতি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম দুর্নীতিতে তৃণমূলের নানা সাইজের নেতাদের নাম জড়িয়েছে। কিন্তু তারপরেও আমরা মনে করি এবং বিশ্বাস করি যে এই মুহূর্তে আজকের বিজেপি এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তি, যারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চায় না,
সংবিধানের বদলে মনুসংহিতার আদলে তারা নতুন সংবিধান এই দেশে লাগু বা চালু করতে চায়। ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে তারা ভেঙে চুরমার করে দিতে চায়। ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে সেটাকেও তারা ভেঙে দিতে চায়। এটা আরএসএস এর বরাবর 100 বছরের ঘোষিত অবস্থান, যেটা বিজেপির ধাত্রী সংগঠন বা মাতৃ সংগঠন সেই আরএসএস তারা বলেছে এক দেশ এক নিশান। তারা দাবি করছে এক দেশ এক ভোট হবে, তারপরে হয়তো বলবে এক দেশ এক ভাষা, এক দেশ এক ধর্ম। তারা বলছে খাবার খাদ্য কে কি খাবে না খাবে সেখানেও তারা ঢুকে পড়ছে। তা এই সাম্প্রদায়িকতার যে ধাপ, সেখানে ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি বিজেপিকে রোখার জন্য আমি মনে করি এবং বিশ্বাস করি এই মুহূর্তে তৃণমূলের বিকল্প কিছু নেই। কিন্তু তার মধ্যেও আমি মনে করি বামপন্থীরা দীর্ঘ সময় 34 বছর ধরে এই পশ্চিমবঙ্গ তারা শাসন করেছে। তাদের একটা বড় অংশের ভোট বাম থেকে রামে চলে গিয়েছিল। সেই রাম থেকে বামে অনেকটাই ভোট ফিরে আসবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। এবং তারপরেও বিশেষ করে কিছু বামপন্থী নেতৃত্ব, তারা বিশেষ করে তরুণ তুর্কি অনেক নেতা উঠে এসছে, সেখানে তারা ভালো কথা বলছে, ভালো কাজ করছে। বিশেষ করে করোনার সময় যে রেড ভলেন্টিয়ার্সরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা প্রদান করেছে, অবশ্যই আমাদের প্রত্যেকের পক্ষ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা। তাই মনে করি বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বাম সিপিএম এর যিনি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছে, সেখানে মোহাম্মদ সেলিমের যেটা উচিত, কারণ তিনি দারুণ বাগ্মী, ভালো বলতে পারেন। মোদী অমিত শাহ বিজেপির তাবড় নেতাদের চোখে চোখ রেখে ক্ষমতা এবং যোগ্যতা মোহাম্মদ সেলিমের আছে। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আবু তাহের, কিন্তু আমি মনে করি আবু তাহের অসুস্থ। মোহাম্মদ সেলিম আবু তাহেরের থেকে অনেক বেশি বাগ্মী, অনেক বেশি বলিষ্ঠ, অনেক বেশি ক্ষুরধার। তাই মুর্শিদাবাদে আমি মনে করি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সংখ্যালঘুরা তো বটেই, অন্য কোনো ছোট দলকে ভোট দেওয়া নয়, মোহাম্মদ সেলিমকে আপনারা বিজয়ী করুন মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। বহরমপুরে অধীর চৌধুরী আছে কংগ্রেসের প্রার্থী, জাতীয় কংগ্রেসের প্রার্থী। তার বিরুদ্ধে ইউসুফ পাঠান আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ইউসুফ পাঠান খুব ভালো ক্রিকেটার, আমারও খুব ফেভারিট। তার সেই যে ছক্কা মারাটা আমারও মনে আছে আইপিএল এ, কিভাবে তিনি একেবারে ছক্কা মারতেন, তার ভক্ত আমি। কিন্তু আমি মনে করি এবং বিশ্বাস করি তিনি গুজরাটের লোক। তিনি মোদী অমিত শাহ চোখে চোখ রেখে পার্লামেন্টে বাংলার মানুষের জন্য, বাংলার অধিকারের জন্য, বাংলার বঞ্চনার বিরুদ্ধে সেইভাবে তিনি সোচ্চার হতে হয়তো পারবেন না। অধীর চৌধুরীর বিরুদ্ধে যাই অভিযোগ থাক, তারপরে আমরা দেখেছি, আমরা মনে করি যে অধীর চৌধুরী একজন বলিষ্ঠ সাংসদ। বিজেপির বিরুদ্ধে, মোদী অমিত শাহের বিরুদ্ধে যেভাবে চোখে চোখ রেখে দিনের পর দিন, বছরের পর বছর আজকের অধীর চৌধুরী লড়াই করে যাচ্ছে। তাই এই 2024 লোকসভা নির্বাচনেও বিধানসভাতে কি হয়েছে ভুলে যান, লোকসভার ভোট, প্রধানমন্ত্রী কে হবে, দেশের ক্ষমতায় কারা যাবে সেই ভোট। সেখানে পশ্চিমবঙ্গের যে প্রদেশ জাতীয় কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও পার্লামেন্টে লোকসভায় পৌঁছানো দরকার। তাই বহরমপুরের মানুষের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ, আপনারা ইউসুফ পাঠান নয়, অন্য কোন দলকে, ছোট ছোট দলগুলোকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। বিজেপিকে রুখতে হলে, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হলে, বিলকিস বানু ধর্ষকের সমর্থকদের রুখতে হলে, আসিফা বানু ধর্ষকদের সমর্থকদের রুখতে হলে, দেশের মানুষকে ভালো রাখতে হলে, সাম্প্রদায়িকতার করাল গ্রাস থেকে বাংলাকে রক্ষা করতে গেলে, দেশকে রক্ষা করতে গেলে, আজকের বিজেপিকে যাতে কোনোভাবেই জিততে না পারে, তাই সমস্ত বহরমপুরবাসীর, বহরমপুর লোকসভাবাসীর ভোট অধীর চৌধুরীর পক্ষে আসা উচিত বলে যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা সাম্প্রদায়িক শক্তিকে কোনোভাবেই মদত দিতে চান না, তারা অধীর চৌধুরীকে ভোট দেবেন। ঠিক একইভাবে আলী ইমরান রামজ রায়গঞ্জে দাঁড়িয়েছে, খুব তরুণ তুর্কি নেতা, দারুণ ভাবে তিনি বিধানসভায় যখন এমএলএ ছিলেন, বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যেভাবে লড়াই করেছেন। মুখ্যমন্ত্রী তো গতকাল বলেছেন আলী ইমরান রামজকে বিজেপি দাঁড় করিয়েছে, যেটা তাদের রাজনৈতিক কর্মসূচি, তাদের রাজনৈতিক বাধ্যবাধকতার ক্ষেত্রে তিনি বলতে পারেন। আলী ইমরান রামজ দারুণ ভাবে তিনি বিধায়ক হিসাবে
বিধানসভার ফ্লোরে লড়াই করেছেন, তরুণ তুর্কি নেতা, এবং আমি মনে করি তারও কিন্তু পার্লামেন্টে যাওয়া উচিত। বাকি যে 40টা মতো বা 39টা আসন আপনার এই পশ্চিমবঙ্গে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপিকে হারাতে পারবে যে শক্তি, বিজেপি বিরোধী যে রাজনৈতিক দল বা শক্তি আছে, শুধুমাত্র কোনো একটা দলকে বেছে নিন। তারপরে কিছু কিছু ছোট দল আছে, মূলত মুসলিম নেতৃত্বাধীন। ছোট দল বলতে কি আপনি আইএসএফ, এসডিপিআই বা ডব্লিউপিআই এর কথা বলছেন? আমি নওশাদ সিদ্দিকীদেরকে বলছেন? আমি কোন নির্দিষ্ট দলের নাম আমি এখানে করতে চাইছি না। আমি মনে করি এবং বিশ্বাস করি বাংলার মানুষ অত্যন্ত রাজনীতি সচেতন। আজকে যে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলগুলো মূলত মুসলিম নেতৃত্বাধীন, তারা যতই দাবি করুক তারা সেকুলার, আমি মনে করি তারা সেকুলার, তাদের পার্টির নাম সেকুলার, তাদের কাজকর্ম সেকুলার, তাদের নেতৃত্ব সেকুলার, কিন্তু তারপরেও তাদের ভোট ব্যাংক মূলত মুসলিম ভোট ব্যাংক। দলিত আদিবাসীদের তারা কথা বললেও, তাদের অধিকার তাদের দাবির কথা তারা বললেও, প্রচার করলেও, কিন্তু দলিত আদিবাসীদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা সেইভাবে এখনো তৈরি হয়নি। এটা বাস্তব সত্য। মুসলিম ভোট ব্যাংক নির্ভর তারা। ফলে মুসলিম ভোট কোনোভাবেই এই ছোট ছোট দলগুলো জেতার জায়গায় কেউ নেই। তারা লোকসভায় তারা পৌঁছবার মতো কোনো নেতৃত্ব নেই। ফলে তাদেরকে এই মুহূর্তে ভোট দিয়ে বিজেপিকে সুবিধে করে দেওয়ার কোনো মানে হয় না। যদি আমরা করি সেটা কিন্তু সুসাইডাল বিষয় হবে, আত্মঘাতী বিষয় হবে। সেটা আমি মনে করি অন্ততপক্ষে এই যেটা গুরুত্বপূর্ণ এই লোকসভা নির্বাচন, যেটা এই আজ 19 এপ্রিল থেকে শুরু হয়েছে, 7 দফায় পশ্চিমবঙ্গে হবে, সেখানে একটাই লক্ষ্য, একটাই পাখির চোখ, বিজেপিকে হারানো। তৃণমূলের অনেক দোষ, অনেক ভুল, অনেক ত্রুটি আছে, তা নিয়ে সমালোচনা আমরা সারা বছর করেছি, ভবিষ্যতেও করব। তারপরেও আমরা মনে করি অধিকাংশ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই হচ্ছে বিজেপিকে আজকে রোখার জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। তাই ডিফিট বিজেপি, পরাস্ত করো বিজেপিকে। অন্য কোনো ছোট দলকে ভোট দিয়ে, সংখ্যালঘু ভোট, বিশেষ করে দলিত ভোট, আদিবাসী ভোট, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ভোট যাতে বিভাজিত না হয়, সেটা দেখার প্রতিটি দেশভক্ত ভারতবাসী, দেশের সংবিধানকে যারা ভালোবাসে, দেশের গণতন্ত্রকে যারা সুরক্ষিত দেখতে চায়, তাদের প্রত্যেককেই বিজেপিকে হারানোর জন্য যা করা দরকার তাই করতে হবে এবং সেই প্রার্থীদেরকে তাদেরকে নির্বাচিত করতে হবে। আরেকটি দলের, তৃণমূলের আরেকজন সাংসদ, যেটা তার কথা না বললে নয়, মহুয়া মৈত্র, তার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু আমি মনে করি যে অভিযোগটা যতটা অভিযোগ না, তার থেকে অনেক বেশি রাজনীতি সেখানে আছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। মহুয়া মৈত্র একটা উচ্চ শিক্ষিত মহিলা এবং দারুণভাবে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে আজকের আরএসএস বিজেপি নেতাদের চোখে চোখ রেখে যেভাবে প্রত্যেকটা বিষয়ে তিনি আজকের কাউন্টার করেছে, বাংলার মানুষের অধিকারের কথা তুলে ধরার চেষ্টা করেছে। মহুয়া মৈত্রকে জেতানো দরকার, অবশ্যই মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে বিজেপির ক্যান্ডিডেট আছে তাকে হারানো দরকার। সন্দেশখালীর কথা আসছে, সন্দেশখালীতে রেখা পাত্র বলছে যে নির্যাতিত নারীদের একটি মুখ, সন্দেশখালীর নির্যাতিত মানুষের একটি মুখ। আমি মনে করি না, রেখা পাত্রকে হাতিয়ার করা হয়েছে, দাবার বোড়ে হিসাবে ব্যবহার করছে বিজেপি। তারা রেখা পাত্রদের ক্ষমতায়ন, তাদের উন্নয়ন কখনো চায় না। কারণ এই বিজেপি হচ্ছে নারী বিরোধী দল। তারা মনুসংহিতার আদলে এই ভারতবর্ষকে গড়তে চায়, দেখতে চায়। সংহিতাতে তো নারীদের অধিকারে অস্বীকার করার কথা হয়েছে। তাই রেখা পাত্র বা সন্দেশখালীর মা বোনদের জন্য বিজেপি কাজ করে না, কাজ করতে পারে না। তাদের মধ্য থেকে রেখা পাত্রকে বেছে নিয়েছে শুধুমাত্র যে তাদেরকে ব্যবহার করার জন্য অস্ত্র হিসাবে। তাই রেখা পাত্রকে হারাতে পারবে যে প্রার্থী, আপনারা সেটা জানেন, সেই রেখা পাত্রকে হারাতে পারবে, বিজেপিকে হারাতে পারবে সেই প্রার্থীকে আপনার বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজয়ী করতে হবে। এবং আমি মনে করি আরেকবার বলতে চাই যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো, তাদের শক্তি সামর্থ্য সীমিত। আমরা চেয়েছিলাম যে তারা ঐক্যবদ্ধভাবে বিজেপি বিরোধী জোটে থেকে একসঙ্গে লড়াই করুক। একান্ত তৃণমূল কংগ্রেস তারা একসঙ্গে এককভাবে লড়াই করতে চেয়েছে। তারপরেও কংগ্রেস, আইএসএফ বা
আহ, আপনার বামফ্রন্ট সবাই একসঙ্গে লড়াই করুক, কিন্তু দুর্ভাগ্য তারা একসঙ্গে লড়াই করতে পারছে না। তাই সেখানে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকের রাজনৈতিক যে ক্ষমতা বা রাজনৈতিক সংগঠন বা শক্তি বা সামর্থ্য সীমিত, তার মধ্য থেকে দুটো তিনটে চারটে পাঁচটা আসনে লড়াই করা উচিত ছিল। কিন্তু বহু আসনে যদি লড়াই করতে চায় সেখানে কিন্তু বিজেপি লাভবান হবে, বিজেপি লাভবান হতে চলেছে বলে কেউ কেউ মনে করছে। কিন্তু আমি মনে করি বাংলার মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়, কোন রকম কোন ছোট দলগুলোকে ভোট দিয়ে তারা বিজেপির যাত্রাপথকে সুগম করতে পারে না। তারা বিজেপিকে হারাতে পারবে যে শক্তি বাংলা জুড়ে, তাকেই বেছে নেবে, তাকেই সমর্থন করবে, এটাই আমি বিশ্বাস করি।